এরপরে সইর ক্লাসমেট যখন তাকে জিজ্ঞাসা করে তোমার যে নতুন বয়ফ্রেন্ড হয়েছে সে এখানে আসেনি, তখন সই তাকে না বলে। এবং তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল তখনই পেছন দিক থেকে তার এক্স বয়ফ্রেন্ড এবং তার গার্লফ্রেন্ড চলে আসে। তার এক্স বয়ফ্রেন্ড অর্থাৎ যাও তার দিকে তাকায় এবং সইও তার দিকে তাকায়। এরপরে যখন তারা তাদের কাছে গিয়ে বসে তখন সই সেখান থেকে উঠে যায় এবং সে শিয়ানের সাথে গল্প করতে শুরু করে। শিয়ান তাকে আজকের পার্টির সম্বন্ধে জিজ্ঞাসা করলে সে বলে আজকের পার্টিটা খুব বাজে কেটেছে এবং আমার মুডও ভালো নেই। অন্যদিকে শিনলি এবং শিয়ান গাড়িতে যেতে যেতে কথা বলছিল এবং তারপরে শিনলি আবার ইউর সাথে কথা বলতে শুরু করে। শিনলি তাকে বলে আমি তোমার শহরেই যাচ্ছি, তুমি আমাকে তোমার শহরটা ঘুরিয়ে দেখাবে। কিন্তু ইউ তখন বলে আমি আমার কিছু আত্মীয়র বাড়িতে এসে সেই কারণে আমি ঘুরাতে পারবো না, কিন্তু কালকে তোমার সাথে আমি দেখা করব কারণ কালকে তোমার ভ্যাকসিন নেওয়ার দিন আছে। তার এই কথা শোনার পরে শিনলির একটু মুড ভালো হয়ে যায়। অন্যদিকে আমরা পার্টির সিন দেখতে পারি যেখানে জাওয়ের গার্লফ্রেন্ড জাওকে দিয়ে কাজ করাচ্ছিল যাতে এইগুলো দেখে সই জেলাস ফিল করে। সইর মনে মনে এইসব জিনিস দেখে খুব রাগ হচ্ছিল, কিন্তু তাও সে তার রাগটা কন্ট্রোল করে বসেছিল। তখনই তার বন্ধু তার সাথ দেওয়ার জন্য জিজ্ঞাসা করে তোমার বয়ফ্রেন্ড শহরের বাইরে রয়েছে বলে এখানে আসতে পারেনি তাই না? তখন সইও তার কথায় হ্যাঁ বলে এবং পাশ থেকে তখনই শিন বলে ওঠে তার টাকা পয়সাও রয়েছে এবং সে পড়ালেখাতেও খুব ভালো। তারা যখন এইসব কথাই বলছিল তখনই সইকে শিয়ান কল করে এবং বলে তোমার পার্টি যদি হয়ে গিয়ে থাকে অথবা ভালো লেগে না থাকে তুমি বাইরে আসতে পারো, কারণ আমি তোমার জন্য বাইরেই অপেক্ষা করছি। এই কথা শোনার পরে সে সেখান থেকে চলে যায় এবং বাইরে আসার পরে রাগি রাগি মুখ করে সে শিয়ানের দিকে তাকিয়ে থাকে এবং শিয়ানও তার এমন মুখ দেখার পরে তার হাতটা ধরে বলে চলো গাড়িতে গিয়ে বসবে এবং তারা দুজনেই গাড়িতে উঠে পড়ে। তখনই সেখানে যাও এবং তার গার্লফ্রেন্ড চলে আসে এবং তার গার্লফ্রেন্ডও সইর গাড়ি দেখার পরে চমকে ওঠে এবং সই যখন জানলার কাজ খোলে তখনও শিয়ানকে দেখার পরে অবাক হয়ে যায় এবং তখনই তার আঙ্কেল অর্থাৎ শিয়ানের ড্রাইভার তাকে বলে তুমি এখানে কি করছো? অন্যদিকে সইও মনে ভাবছিল এখানে কথা স্টপ করে তারা এখান থেকে কি করে যাবে এবং তখনই সেখানে সইর সিনিয়র চলে আসে এবং তার কাছে এইসব কারণের জন্য ক্ষমাও চায় এবং তখনই পেছন থেকে একটা ছেলে বলে ওঠে সইর সাথে বসে থাকা গোলাপি কালারের জামা পরা মেয়েটা বলেছে তার বয়ফ্রেন্ডের নাকি ফ্যামিলি রয়েছে এবং সে 2 বাচ্চার বাবা। তার এই কথা শোনার পরে শিয়ানেরও মাথা গরম হয়ে যায় এবং সে বলে তোমার সিনিয়র কেন এখানে ক্ষমা চাইবে? তোমাকে যে অপমান করেছে সে তোমার সামনে এসে ক্ষমা চাইবে এবং শিনের আঙ্কেলও তাকে ইশারা করে। তখন শিন ও শিয়ান এবং সইয়ের কাছে ক্ষমা চায়। সইর সেখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার কারণে সেও তাকে ক্ষমা করে দেয় এবং তারা যখন সেখান থেকে চলে যায় সইর সিনিয়রও তাদের কথা শোনায় এবং জাওকে বলে আমি তোমার কি ক্ষতি করেছিলাম যে তুমি আমার পার্টিটা পুরো বিগড়ে দিলে? এবং সেখানে থাকা সইর বন্ধুও তাদের আচ্ছা মতন ভাবে কথা শোনায়। তখনই জাও শিনকে বলে তুমি আজকে কি করলে? আসলে জাও ভেবেছিল শিনের আঙ্কেল আর কেউ না শিয়ান হবে, কিন্তু সে এই ঘটনার জন্য বুঝতে পারে যে তার আঙ্কেল শিয়ানের ড্রাইভার এবং তাদের মধ্যে এই বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয়। তখনই জাওয়ের গার্লফ্রেন্ড অর্থাৎ শিন তার সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে গাড়িতে করে যাচ্ছিল, কিন্তু তাও সে পার্টির সম্পর্কেই ভাবছিল। তখনই শিয়ানও তাকে পার্টির সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে এবং তারা যখন কথা বলছিল তখনই তার কাছে শিনলির কল আসে এবং সে তাকে বলে আমি তোমারই শহরে এসে চলো আমরা হট স্প্রিং এ যাই। সইও সঙ্গে সঙ্গে তার কথা মেনে নেয় এবং কল রাখার পরে সে শিয়ানকে বলে আমার একটা বন্ধুর সাথে আগে থেকে প্ল্যান করা আছে যে আমরা ঘুরতে যাব। তখন শিয়ান বলে তুমি আমাকে মিথ্যে কথা বলছো না তো অ্যাভয়েড করার জন্য, এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় নামবে। সইও তাকে এখানেই নামিয়ে দেওয়ার কথা বলে। অন্যদিকে শিনলি সই এবং শিয়ানের সম্পর্কেই ভাবে যে সই হয়তো একা ছিল বলে আমার কথা সে সঙ্গে সঙ্গে মেনে নিল, আঙ্কেলের সাথে থাকলে তো সে আমার কথা শুনতো না, নাকি আমি একটু বেশি ভাবছি। তখনই সই ওয়াইকে কল করে বলে আমি ভেবে নিয়েছি আমি সমস্ত কথা শিয়ানকে বলে দেব। তখন ওয়াই বলে এই কথার সম্পর্কে শুধু আমি এবং তুমি জানি, তুমি কি আর কাউকে বলেছো? তখন সই বলে আমি আমার সাথেই কাজ করে আরেকটা বন্ধু শিনকে বলেছি। আসলে সই এখানে তার পার্টির বন্ধু শিনের কথা বলছে এবং ওয়াই তাকে বলে তুমি শিয়ানের সাথে আবার আগের মতন বিহেভ করো। এবং এরপরেই আমরা সই এবং শিনলিকে স্নান করতে দেখি এবং স্নান করা হয়ে গেলে সই যখন তার চুল শোকাচ্ছিল তখনই শিনলি তাকে জিজ্ঞাসা করে তোমাদের দুজনের মধ্যে কি গন্ডগোল চলছে? কিন্তু সই তখন তার কথাটা অ্যাভয়েড করে চলে যায়। সেই কারণে শিনলি মনে মনে ভাবে হয়তো তার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে। আসলে শিনলি এখানে মনে ভাবছে সইয়ের সাথে ইউ রিলেশনশিপ চলছে এবং এরপরে শিনলি সইয়ের সাথে একটা ছবি তুলে তাদের গ্রুপে পোস্ট করে দেয় এবং জিজ্ঞাসা করে এই মেয়েটা কেমন। সবাই তার সম্পর্কে খুব সুন্দর সুন্দর কথা বলছিল। তখনই শিনলি শিয়ানকে মেসেজ করে বলে সইয়ের রিলেশনের মধ্যে কোনো কিছু গন্ডগোল চলছে, আপনার এখনই সুযোগ তাকে গার্লফ্রেন্ড বানানোর। এই কথা বলার পরে শিনলি এবং সই যখন সেখান থেকে বেরোচ্ছিল তখনই সেখানে শিয়ান চলে আসে এবং সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে শিনলি তাকে বলে ওঠে আঙ্কেল তুমি এত তাড়াতাড়ি কেন চলে এলে? আঙ্কেল কথা শোনার পরে সই বুঝতে পারে শিনলির আঙ্কেল আর কেউ না শিয়ানি এবং এইটা শোনার পরে সে অবাক হয়ে যায়। তখনই শিয়ান শিনলিকে বলে তুমি এখন তোমার ঘরে যাও, কিন্তু শিনলি তখন সেখান থেকে যেতে চাইছিল না। তার আঙ্কেল যখন রাগি চোখে তার দিকে তাকায় তখনই সে চলে
চলে যায় এবং শিয়ান তখন শোয়ের হাত ধরে অন্যদিকে নিয়ে যায়। এইসব শিনলিও দূর থেকে দেখছিল এবং সে কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে শিয়ান শোইকে নিয়ে গিয়ে এক জায়গায় বসে এবং তাকে জিজ্ঞাসা করে, আমি তোমাকে কবে ধোকা দিলাম? তখনই শোই তাকে বলে, আসলে প্রথমে আমি ভেবেছিলাম তুমি শিনলিকে পছন্দ করো, কিন্তু এখন আমি জানতে পারি যে শিনলি তোমার ফ্যামিলি মেম্বারই হয় এবং তুমি তার সাথে এখানে এসছো। আমি এইটা ভেবেই শুধু অবাক হয়ে গেছিলাম। শিয়ান তখন তার কথাতে বিশ্বাসও করে নেয় এবং শোয়ে যখন সেখান থেকে উঠে চলে যাচ্ছিল তখনই শিয়ান তার ঘাড় ধরে তার কাছে টেনে আনে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে বেশি পছন্দ করো না আমার থেকেও তোমার এক্স কে? শোয়ও তখন মনে ভাবে শিয়ান কি সব কোশ্চেন করছে এবং সে তাকে সঙ্গে সঙ্গে বলেও দেয় যে আমি তোমাকে পছন্দ করি। শিয়ান তখন তার এই কথাটাও বিশ্বাস করে নেয় এবং এরপরে শিয়ান জিজ্ঞাসা করে, তাহলে তুমি আমাকে কবের থেকে লাইক করো? শোয়ও তখন মনে মনে ভাবছিল তার এই প্রশ্নের সে কি জবাব দেবে এবং তখনই শোয়ের কাছে তার বাবার কল আসে এবং জিজ্ঞাসা করে, তুমি বাড়ি কখন আসবে? শোই বলে, আমি এখনই বাড়িতে ঢুকছি, আমি রাস্তাতেই আছি। এবং কল কাটার পরে সে শিয়ানকে বলে, আমাকে বাবা কল করেছিল, আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। এবং এই কথা বলে যখন সে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই শিয়ান তার হাত ধরে এবং বলে, আমি শুধুমাত্র তোমার জন্যই এখানে এসেছিলাম। এবং শিয়ানের এই কথা শোনার পরে শৈও চুপ হয়ে যায় এবং এর পরের সিনে আমরা শিয়ানকে দেখতে পারি যে একা একা বসে ড্রিঙ্ক করছিল এবং ড্রিঙ্ক করতে করতে শৈর সাথেই আগে কাটানো দিনগুলোর কথা সে মনে ভাবছিল। এই কথা চিন্তা করতে করতে সে মনে বলে, আমি জানি না তুমি আমাকে পছন্দ করো কিনা, আমি এটার জন্যই অপেক্ষা করছি যে তুমি আমাকে বলবে তুমি আমাকে কেন পছন্দ করলে, আর আমি এটা সত্যি যাচাই করেই ছাড়বো। অন্যদিকে আমরা শৈকে দেখতে পারি যে তার বাড়িতেও পৌঁছে গেছে এবং বাড়িতে ঢোকার পরে সে মা বাবার সাথে কথা না বলে ডিরেক্ট তার রুমে চলে যায় এবং বিছানায় শুয়ে শুয়ে সেও শিয়ানের ব্যাপারেই ভাবতে থাকে। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে যখন তার হোটেল রুমে যাচ্ছিল তখনই সেখানে দেখতে পায় তার ড্রাইভার দাঁড়িয়ে রয়েছে এবং তার ড্রাইভারের সাথে তার দেখা হওয়ার পর ড্রাইভার বলে, আমি আপনার কাছে শিনের ঘটনার জন্য ক্ষমা চাইছি এবং সেই ছেলেটাও খুব একটা ভালো ছিল না, সেই কারণে শিন তার সাথে ব্রেকআপ করে নিয়েছে এবং আমি ম্যাম শোয়ের কাছেও এইসব বিষয়ের জন্য ক্ষমা চাইবো। তখনই শিয়ান বলে, তোমাকে শোয়ের কাছে ক্ষমা চাইতে হবে না, তুমি কি চাও তারা দুজনে আবার এক হোক? তখন ড্রাইভার বলে, না আমি আর এটা চাই না, এবং বলে, আসলে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছিল, যাও ভেবেছিল আপনি শিনের আঙ্কেল। এবং এই কথা বলার পরে ড্রাইভারও সেখান থেকে চলে যায়। অন্যদিকে শিয়ানও সমস্ত ঘটনা বুঝতে পারে। সেও মনে মনে ভাবে, শিনের কাছ থেকে বদলা নেওয়ার জন্য সে আমার সাথে রিলেশনে এসছে, কিন্তু সে যেমনটা ভেবেছে আমি তেমনটা নয় এবং আমি কখনো হতেও পারবো না। অন্যদিকে আমরা শৈকেও দেখতে পাই যে শিয়ানকে মেসেজ করে বলে, কালকে আমি তোমার সাথে দেখা করতে চাই এবং সে ওয়াইকেও বলে, আমি এইবারে ভেবে নিয়েছি যে আমি শিয়ানকে সমস্ত ঘটনা খুলে বলবো, কারণ আমি একটা বিষয়ের জন্য তাকে হারাতে চাই না। তখনই ওয়াই বলে, তুমি যখন ভেবেই নিয়েছো তাকে বলে দেবে তাহলে বলে দাও, কিন্তু পরে যাতে তুমি রিগ্রেট না করো। অন্যদিকে শিয়ান শিনলির কাছে আসে এবং শিনলি দরজা খোলার পরে বলে, সই এখানে নেই, সই এখান থেকে অনেক আগেই চলে গেছে। শিয়ান বলে, সেটা আমিও জানি এবং বলে, আমি এই সুযোগটার অনেকটাই ব্যবহার করে ফেলেছি। এবং শিনলিও তখন তার কথায় কিছুই বুঝতে পারে না, সেই কারণে সে শিয়ানকে বলে, তাতে কি হয়েছে, তুমি তো একটা ভালো মানুষ এবং তুমি ভালোই করেছো যে এখানে এসছো। তখন শিয়ান তাকে বলে, সে আমাকে কি করে ভালোবাসবে, তার মনে তো অন্য কেউ রয়েছে। এই কথা বলে সে তখন সেখান থেকে চলে যায় এবং সে যখন বাইরে বেরোচ্ছিল তখনই তার কাছে একটা কল আসে এবং বলে, আপনি যে প্রাইভেট রুমটা বুক করে রেখেছিলেন আপনি কি আসবেন না? তখন শিয়ানও তার রুমটা ক্যান্সেল করে দেয় এবং তার ঘরে এসে একা একা বসে ড্রিঙ্ক করতে শুরু করে। অন্যদিকে আমরা শৈকে দেখতে পারি তারও রাত্রে ঘুম আসছে না এবং অন্যদিকে শিলিরও পেটে ব্যথা শুরু হয়ে যায়। তখনই তার আঙ্কেল শিয়ানকে কল করে এইসব কথা বলে। শিয়ান তাকে বলে, তুমি রেডি হয়ে নাও, আমরা এখনই হসপিটাল যাব। এবং এরপরে আমরা হসপিটালের সিন দেখতে পাই যেখানে শিয়ান এবং শিনলি বসেছিল। শিয়ান ঘুমাচ্ছে দেখে শিনলি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি অনেকদিন ধরে ঘুমাওনি? শিয়ান তখন তার কোনো প্রশ্নেরই জবাব দেয় না এবং শিনলি যখন তার গা দিয়ে ড্রিঙ্কের গন্ধ পায় তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি একা একা বসে ড্রিঙ্ক করছিলে? শিয়ান তখনও তার জবাব দেয় না এবং বলে, তোমার চোখ বন্ধ করে কিছুক্ষণ রেস্ট নেওয়া উচিত। এরপরে শিনলি তার নিজের হাতের ছবি ইউকে পাঠায় এবং বলে, আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম কিন্তু এবারে আমি তোমাকে শক করে দেব। এবং সে যে হসপিটালে রয়েছে সেই হসপিটালের নামও তাকে বলে দেয়। এরপরে আমরা শৈকে দেখতে পারি যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে এবং এরপরে আমরা ইউকে দেখতে পারি যে ওঠার পরে প্রথমে শিনলির মেসেজের রিপ্লাই দেয় এবং শিনলির মেসেজ দেখার পরে সে তার ফ্যামিলিকে কাজ আছে বলে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি সে হসপিটালেই রয়েছে এবং সেও ইউ এর মেসেজের জন্যই অপেক্ষা করছে। এবং অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি সেও ঘুম থেকে উঠে গেছে এবং উঠে এসে প্রথমে শিনলিকে তার শরীরের ব্যাপারে জিজ্ঞাসা করে এবং বলে, শরীর ঠিক লাগলে চলো আমরা বাড়ি যাই। এবং তাকে শিয়ান অফিস থেকে কিছুদিনের ছুটিও নিতে বলে। শিনলিও তখন তার কথায় রাজি হয়ে যায় এবং তারা হসপিটাল থেকে চলে যায় এবং তারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্যদিক থেকে ইউ হসপিটালে আসে এবং সে শিনলিকে দেখতে না পেয়ে রিসেপশনে গিয়ে শিনলির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সে জানতে পারে তার আসার কিছুক্ষণ আগেই তার পরিবারের লোক তাকে নিয়ে গেছে। তখনই সে শিনলিকে মেসেজ করে জিজ্ঞাসা করে তার শরীর কেমন আছে এবং এরপরে আমরা শৈকে দেখতে পারি যে সকাল সকাল ঘুম থেকে উঠে
গেছে, সেই কারণে তার মা এসে এত সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ জিজ্ঞাসা করে, কিন্তু সই তার মার কোনো জবাবই দেয় না। এরপরে তার বাবা মাকে দেখতে পারি তারা একসাথে রান্না করছিল এবং সইও তখন রেডি হয়ে নিচে নামে এবং একটা কাজ আছে বলে সেখান থেকে চলে যায় এবং বাইরে বেরিয়ে সে শিয়ানের জন্য অপেক্ষা করে এবং সে তার মোবাইলও চেক করে, কিন্তু শিয়ান তার মেসেজের কোনো কিছু রিপ্লাই দেয়নি এবং অনেকক্ষণ অপেক্ষা করার পরে সই তাকে কল করে এবং কল করার পরে আমরা এখানে দেখতে পারি শিয়ান তার কাছেই এসছে, কিন্তু তার থেকে একটু দূরে সে গাড়িতে বসেই সইয়ের দিকে নজর রাখছে। সই তাকে কল করে জিজ্ঞাসা করে তুমি কি এখানে আসবে না? শিয়ান তখন তাকে জবাব দেয় আমি কি তোমার সাথে নাটক করার জন্য তোমার কাছে যাব? তার এই কথা শোনার পরে সই বুঝতে পারে যে শিয়ান সমস্ত কিছু জেনে গেছে, সেই কারণে সে কান্নাকাটি করতে শুরু করে এবং তার হাতে যা জিনিসপত্র ছিল সেইগুলো মাটিতে পড়ে যায় এবং সে মনে মনে শিয়ানের কাছে সরিও চায়। সে যখন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যাচ্ছিল শিয়ান তাকে গাড়িতে বসেই দেখতে পাচ্ছিল এবং বাড়িতে এসে সে আবার ঘুমিয়ে পড়ে। সইর মা রুমে ঢোকার পরে তাকে খাবারের জন্য ডাকে এবং সই খাবার খাওয়ার পরে যখন সে সেখান থেকে উঠে চলে যাচ্ছিল তখন তার মাও তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কিন্তু সই তার কোনো কোশ্চেনেরই জবাব দেয় না এবং তার মা তাকে ইউএর ডেডের ব্যাপারে জিজ্ঞাসা করলেও কোনো জবাব দেয় না। এর পরের দিনে আমরা দেখতে পারি সইর মা সইর ব্যাপারেই ভাবছিল এবং সে তার রুমে গিয়ে তার পাশে বসে সইর কি হয়েছে তা জিজ্ঞাসা করে, কারণ সে সারাদিন রুমের মধ্যেই চুপচাপ শুয়ে রয়েছে। তার মা প্রথমেই তাকে কাজের সম্পর্কে জিজ্ঞাসা করে, তোমার কাজের জন্য যদি কিছু হয়ে থাকে তাহলে আমার পুরো বিশ্বাস আছে তুমি সেটা তাড়াতাড়ি উতরে যাবে, না হলে তুমি বাড়িতেই থেকে যাও আর ওখানে যেতে হবে না, আমি তোমার জন্য বাড়িতেই সমস্ত বন্দোবস্ত করে দেবো, তোমাকে এত কাজের প্রেশার নিতে হবে না, তুমি তোমার জীবনটাকে ভালোভাবে এনজয় করো। অন্যদিকে তার বাবাও এইসব কথা শুনছিল এবং এরপরে তার মা তার রিলেশনশিপের সম্পর্কে জিজ্ঞাসা করে, সম্পর্ক নিয়ে কিছু হয়ে থাকলে সেটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এবং তোমার ভবিষ্যৎও খুব সুন্দর হবে। তখন সই বলে আর কোনো কিছুই ঠিক হবে না, কারণ আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তখন তার মা বলে কিছুই ভুল করোনি, যদি এখন ভুল করে ফেলো তাহলে ভবিষ্যতে আর সেই ভুলটা করবে না এবং এখন একজন চলে গেলে তুমি ভবিষ্যতে আরো একজন ভালো ছেলে পাবে। তার মার এইসব কথা শুনে সইয়ের মনটাও হালকা হয় এবং অন্যদিকে আমরা গুয়ানজিংকে দেখতে পারি যে শিয়ানের সাথে কোম্পানির বিষয়ে কথা বলছিল, কিন্তু শিয়ান তার কোনো কথাতে কান না দিয়ে সইয়ের ভিচাটি দেখে যাচ্ছিল এবং অন্যদিকে আমরা ইয়াংকে দেখতে পারি যে সইয়ের বাড়িতেই এসছে এবং সইয়ের মা গেট খোলার পরে জিজ্ঞাসা করে তুমি কে? তখন ইয়াং বলে আমি এখানে সইয়ের সাথে দেখা করতে এসেছি। তখনই তার কথা শুনে সইয়ের মা বুঝতে পারে হয়তো এর সাথে সইয়ের কিছু একটা চলছে, সেই কারণে সইয়ের মা তাকে বলে তোমাকে তো দেখে সইয়ের থেকে ছোট মনে হচ্ছে এবং তোমরা ছোট ছোট বিষয় নিয়ে দুজন দুজনের সাথে লড়াই করো না। তার কথা তখন ইয়াংও কিছু বুঝতে পারে না, সেই কারণে ইয়াংও বলে আমি তো সইকে কিছুই বলিনি। এরপরে তারা কথা বলার পরে ইয়াং তাদের বাড়িতে ঢোকে এবং সইয়ের মা তাকে ডাকে তোমার সাথে কেউ দেখা করতে এসছে। সইও মজার সাথে বাইরে বেরোয় যে জানার জন্য কে তার সাথে দেখা করতে এসছে এবং যখন সই ইয়াংকে দেখে তখন সেও অবাক হয়ে যায় এবং তখনই তার মার একটা কাজ মনে পড়ে এবং বলে আমি বাইরে থেকে কিছুক্ষণ ঘুরে আসছি, কিন্তু সই তখন তার মাকে আটকালেও তার মা সেখান থেকে চলে যায়। এরপরে সই না চাইতো তার সাথে কথা বলতে হয় এবং সই তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে এখন কেন এসছো? তখন সে বলে আমি তোমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, সেই কারণে ভাবলাম তোমার সাথে দেখা করে যাই এবং এরপরে সে জিজ্ঞাসা করে তুমি কি খাবার খাবে? এটা বলার পরে সে নিজেই খাবার বানিয়ে নিয়ে আসে। এটা দেখে সইও অবাক হয়ে যায় এবং খেতে বসার পরে সই আবার তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসছো? তখন ইয়াং বলে আমি এখানে তোমার জন্যই এসেছি। এই কথা শোনার পরে সইর শিয়ানের কথা মনে পড়ে যায়, কারণ শিয়ানও তাকে একসময় এই কথাই বলেছিল এবং এটা ভাবার পরে তার মনটাও খারাপ হয়ে যায়। অন্যদিকে ইয়াং বলে আমি জানি তোমাদের মধ্যে কিছু নেই। তখন সই বলে আমাদের দুজনের মধ্যে কোনো কিছুই শেষ হয়নি, শুধু একটু ঝগড়া চলছে, তাই বলে এই না আমাদের দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু আমি তার পেছন কখনোই ছাড়বো না। এই কথা শোনার পরে ইয়াংও বলে আমিও তোমার পেছন কখনোই ছাড়বো না। এরপরে তারা এইসব বিষয় নিয়ে কথা বলতে শুরু করে এবং ইয়াং সইয়ের কাছে তার স্কুল দেখার জন্য দাবি করে। সইও তখন তাকে তার স্কুল দেখাতে নিয়ে যায় এবং স্কুলের সামনে গিয়ে দেখতে পায় স্কুলের গেট বন্ধ রয়েছে, সেই কারণে সই যখন সেখান থেকে চলেই যাচ্ছিল তখন ইয়াং তাকে আটকায় এবং সামনে সাইকেল দেখতে পেয়ে বলে আমরা চলো দুজনে মিলে সাইকেলিং করি এবং বলে আমি তোমার পাস্টটাকে ভালোভাবে জানতে চাই যাতে আমি তোমাকে ভালোভাবে বুঝতে পারি। তার এই কথা শোনার পরে সই বলে আমার পাস্ট জেনে তোমার কোনো কাজই হবে না, কারণ আমার মনে অলরেডি একজন রয়েছে এবং তুমি যা চেষ্টা করছো সেই সমস্ত কিছুই বিফলে যাবে। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি যে হর্স রাইডিং করছিল এবং হর্স রাইডিং করার পরে তিনজনেই একই টেবিলেই বসে রয়েছে এবং বসে তিনজনেই মোবাইল ঘাটছে। এখানে তারা তিনজনেই তাদের গার্লফ্রেন্ডের এসএমএস এর অপেক্ষা করছে, তারা কখন তাদেরকে মেসেজ করবে এবং সঙ্গে সঙ্গে তারা সেখানে চলে যাবে, কিন্তু ভাগ্যক্রমে এটা গুয়ানজিং ছাড়া আর কারোর সাথেই হয় না। গুয়ানজিং ইউয়ের পোস্ট থেকে তার লোকেশন জানতে পারে এবং সঙ্গে সঙ্গে ছুটে সেখানে চলে যায়। অন্যদিকে শিয়ান এবং ইউ সেখানেই বসে থাকে এবং গুয়ানজিং যখন ওয়াইয়ের কাছে পৌঁছায় তখন সে তার কাজিনের সাথে দেখতে পায়। সে দেখে তারা বিয়ের ড্রেস সিলেক্ট করতে গেছে। এইসব দেখে গুয়ানজিংও ভাবে হয়তো তারা বিয়ে করতে চলেছে, সেই কারণে গুয়ানজিং সঙ্গে সঙ্গে ওয়াইয়ের কাছে যায় এবং তার হাত ধরে টানে। তখনই তার কাজিন গুয়ানজিংকে বলে তুমি কে এবং তুমি ওয়াইয়ের কেন হাত ধরেছ?
করেছো। গুয়ানজিং ও তাকে উল্টো কথা শুনিয়ে দেয় এবং ওয়াই তার কাজিনকে ফ্রেন্ড বলে সে গুয়ানজিং এর সাথে বাইরে বেরিয়ে আসে। গুয়ানজিং বাইরে আনার পরে সে প্রথমে কোনো কথাই বলছিল না, পরে সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি তার সাথে বিয়ে করছো, কিন্তু ওয়াই তার সমস্ত ডাউট ক্লিয়ার না করে বলে আমি তার সাথে বিয়ে করলেও বা তোমার কি। তখন গুয়ানজিং তাকে বলে তোমার সাথে ওকে একদমই মানায় না এবং বিয়ে করলেও তোমাদের দুজনকে একদমই ভালো লাগবে না। এরপরে সে তার মা বাবার পাস্ট সম্পর্কে বলে এবং বলে আমিও চাই অন্যদের মতন সাধারণভাবে আমরাও ডেট করি এবং তুমি বিয়ে করার আগে আমি তোমাকে জানাতে চাই আমি তোমাকে কতটা পছন্দ করি, আমার ফিলিংস এর সম্বন্ধেও তো একটু ভাবো। এই সমস্ত কথা শোনার পরে ওয়াই তাকে বলে আমি তোমার সাথে বিয়ে তো করবোই না। তার এই কথা শোনার পরে গুয়ানজিংও কেঁদে ফেলে এবং ভাবে হয়তো সে আবার তাকে রিজেক্ট করে দিচ্ছে, কিন্তু তখনই ওয়াই বলে আমি তোমার সাথে বিয়ে করব না কিন্তু ডেটে যাব। তার এই কথা শোনার পরে গুয়ানজিংও খুশি হয়ে যায় এবং সে ওয়াইকে হাগ করে। ওয়াইও তার সাথে রিলেশনে এসে সেও খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি সে তার অফিসে কাজ করছিল। তখনই তার কাছে একজন আসে এবং তাকে বলে তোমার শহরের মধ্যে সব থেকে ফেমাস কি। আমার হোম টাউনের মধ্যে ফেমাস হচ্ছে আমার বাড়ির ওখানে সব থেকে ভালো দেখতে মেয়েরা থাকে। এই কথা শোনার পরে তার বন্ধু তাকে একটা গিফট দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সই ওয়াইকে ফোন করে এবং তাকে বলে শিয়ান আমার সম্বন্ধে সবকিছু জেনে গেছে, সেই কারণে আমি তোমার বাড়িতে এসে থাকতে চাই। ওয়াইও তখন তার কথায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং সইর কল কাটার পরে তার কাছে গুয়ানজিং এর কল আসে এবং গুয়ানজিংও তাকে বলে আমি তোমার বাড়িতে আসতে চাই, কিন্তু ওয়াই তাকে বলে আমার বাড়িতে সই আছে সেই কারণে তুমি এখন আসতে পারবে না। তখন গুয়ানজিং বলে আমি তোমাকে প্রচন্ড পরিমাণে মিস করছি। এরপরে ওয়াই বলে সই চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাকে ডেকে নেব। এরপরে ওয়াই বাড়িতে এসে তার সমস্ত অগোছালো জিনিস পরিষ্কার করে। এরপরে সই ওয়াইয়ের বাড়িতে আসে এবং সই তাকে সমস্ত ঘটনা খুলে বলে। ওয়াইও শোনার পরে বলে তুমি যদি এখন সত্যি ঘটনা তাকে খুলে বলো তাহলে হয়তো সে এখন রেগে যাবে, কারণ সে এখন সমস্ত কিছু জেনে গেছে। এই কথা শোনার পরে সইও একটু কেঁদে ফেলে এবং বলে আমি তো সত্যি সত্যি তাকে খুব ভালোবাসি এবং তার কান্নাকাটি দেখে ওয়াইও তার চোখটা মুছিয়ে দেয় এবং বলে তুমি বেশি চিন্তা করো না, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এবং তোমাকে শিয়ান খুব ভালোবাসবে। এরপরে সে ওয়াইয়ের বাড়িতেই থেকে যায় এবং পরের দিন যখন সে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায় তখন সে সেখানে ছেলেদের একটা জিনিস দেখতে পায় এবং দেখার পরে বুঝতে পারে এখানে ওয়াইয়ের সাথে কোনো একটা ছেলেও ছিল। সেই কারণে সই ওয়াইকে বাই বলে সেখান থেকে সঙ্গে সঙ্গে চলে যায় এবং ওয়াইও ভাবে সে এত তাড়াতাড়ি চলে গেল, সে কি সমস্ত কিছু জেনে গেল। এরপরে আবার সে তার নিজের কোম্পানিতে চলে আসে এবং সে তার মোবাইলটাই চেক করছিল যে শিয়ান তাকে কোনো মেসেজ করেছে কিনা। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি সেও সইর মেসেজের অপেক্ষায় রয়েছে এবং এরপরে সই ডিরেক্টরের সাথে কথা বলতে যায় এবং এখানে সই ইয়াং এর ইন্টারভিউ নেওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ ডিরেক্টর তাকে আগে ইয়াং এর ইন্টারভিউ নিতে বলেছে। অন্যদিকে ইয়াং ও সইর ইন্টারভিউর জন্য খুশি হয়ে যায়। তখন সই তাকে বলে কোম্পানির চাপের জন্য তোমার ইন্টারভিউ নিতে হচ্ছে, না হলে তোমার ইন্টারভিউর জন্য আমি কোথায় রাজি হয়েছিলাম। এরপরে সই ইয়ানের ইন্টারভিউ নিতে শুরু করে এবং ইন্টারভিউর পরে সে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে যেটা অন্যদিক থেকে শিয়ানও দেখে। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি যে সইর পোস্টটা দেখে মনে মনে রাগ করছিল, কারণ তার সাথে আপাতত এখন আর তার কথা হচ্ছিল না এবং যখন শিয়ান পার্কিং এরিয়াতে আসে ড্রাইভার তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু শিয়ান তার আগের গাড়িতে যায় না যেই গাড়িতে করে সইয়ের সাথে ঘুরে বেড়াতো। শিয়ান তার অন্য গাড়ি করে কাজে বেরোয়। অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি যে তার ক্লাসমেটের সাথে কিছু কাজের বিষয় দেখা করতে এসেছিল এবং এটা দূর থেকে প্রফেসর ইউ দেখতে পায়। ইউ দেখার সঙ্গে সঙ্গে তার একটু রাগও হয় এবং জেলাসিও হয়, সেই কারণে সে সঙ্গে সঙ্গে তার কাছেই চলে যায় এবং তাকে দেখা মাত্রই শিনলিও একটু অবাক হয়ে যায়। ক্লাসমেট প্রফেসর ইউকে হাই করে কাজ মেটানোর পরে সেখান থেকে চলে যায়। শিনলিও তখন সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করছিল, কিন্তু প্রফেসর ইউ তাকে আটকে তাকে ডিনারে ইনভাইট করে। শিনলিও তখন তার কথায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে আঙ্কেল গুয়ানের সাথে বসে রয়েছে এবং আঙ্কেল গুয়ান তখন শোয়ের বিষয়ে কথা তোলে। সে শিয়ানকে বলে ওই মেয়েটাকে আবার এখানে হর্স রাইডিং করতে নিয়ে আসতে, কিন্তু শিয়ান তখন তার আঙ্কেলকে বলে সই কখনোই আর এখানে হর্স রাইডিং করতে আসবে না। তার এমন ধরনের কথা শোনার পরে আঙ্কেলও বুঝতে পারে তাদের দুজনের মধ্যে কোনো একটা ঝামেলা চলছে, সেই কারণে শিয়ানকে সেই ঝামেলাটাও মিটিয়ে নেওয়ার কথা বলে। এরপরে অন্যদিকে শিনলি এবং প্রফেসর ইউকে দেখতে পায় যারা একসাথে বসে খাবার খাচ্ছিল। ইউ তার সাথে অন্য টপিকে কথা বলতে চাইলেও সে পারে না, সেই কারণে তখন সে খাবারের কথা তোলে যে তোমার এই খাবারগুলো খাওয়া উচিত এবং এইসব কথা বলার পরে সে বলেই ফেলে যে তুমি এখানে কেন এসেছিলে। তখন শিনলি ইউকে বলে আসলে আমি ক্লাসের কিছু নোটস নেওয়ার জন্য তার সাথে দেখা করতে এসেছিলাম। তখন ইউ বলে ক্লাসের নোটস এর দরকার হলে তুমি আমার কাছ থেকেই নিয়ে নিতে পারতে, আমি তোমাকে সমস্ত ভিডিও পাঠিয়ে দিতাম। শিনলি বলে আমি ভিডিও দেখে খুব ভালো করে বুঝতে পারতাম না, সেই কারণে নোটস এর প্রয়োজন হতো। তখন ইউ বলে ওঠে বুঝতে না পারলে তুমি আমার কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে, সেটা কোনো বড় ব্যাপার ছিল না। শিনলিও তার এই সমস্ত কথা শোনার পরে ভাবে সে আমার বিষয়ে এত চিন্তা কবে থেকে শুরু করলো এবং আমি এতদিন ধরে তার সাথে রয়েছি বলে হয়তো সে আমার ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছে, কিন্তু এখন আর তার সাথে বেশি থাকা যাবে না। এই ভেবে সে তাকে বলে দেয় আমি এর পরের থেকে রেগুলার আপনার ক্লাস অ্যাটেন্ড করতে পারবো না, কারণ আমার যখন থেকে শরীর খারাপ
খারাপ হয়েছে আমার বাড়ির লোক সবাই চিন্তিত হয়ে পড়েছে এবং আমায় বেশি চাপ না নিয়ে রেস্ট নিতে বলেছে। বাড়ির পারমিশন যবে পাবো তবে অবশ্যই আপনার ক্লাস করতে আসবো। ইউ তখন তার এই কথা শোনার পরে চুপ হয়ে যায়। এইসব ঘটনা হওয়ার পরেও শিনলি মজায় মজায় বাড়িতে আসে। বাড়িতে আসার পরে তার আঙ্কেল তাকে জিজ্ঞাসা করে তুমি এতক্ষণ ধরে কোথায় ছিলে। শিনলিও তাকে জানায় সে এতক্ষণ তার বন্ধুদের সাথে ছিল। তখনই শিয়ান তাকে বলে ওঠে তুমি তোমার জবটাকে ছেড়ে দাও। তার এই কথা শুনে শিনলিও একটু অবাক হয়ে যায় এবং ভাবে আজকাল আঙ্কেলের মুডটা খুব খারাপ রয়েছে, কিন্তু আমি জব ছাড়তে পারবো না। জব ছাড়লে আমি প্রফেসর ইউর সাথে কি করে দেখা করব, সেই কারণে আমি কিছুদিনের জন্য ছুটি নেব। এরপরের দিন শিনলি অফিসে গিয়ে শোয়ের সাথে কথা বলে এবং বলে আমি কিছুদিনের জন্য অফিস থেকে ছুটি নিতে চাই। তখন তার এই কথা শোনার পরে সইও মেনে যায় এবং শিনলি বলে আমি তাহলে ডিরেক্টরের সাথে কথা বলে আসি। তখন সই তাকে আটকে বলে তুমি যে ছুটি নিচ্ছ তোমার আঙ্কেল জানে। সই তাকে বলে আঙ্কেলই আমাকে ছুটি নিতে বলেছে। এই কথা শোনার পরে তারও মন খারাপ হয়ে যায় এবং সে চুপচাপ বসে থাকে। এরপরে সে শিয়ানের কোম্পানিতে পৌঁছায়, যেখানে বসে সে শিয়ানের জন্য অপেক্ষা করে। কোম্পানির ক্লায়েন্টরাও তাকে দেখে একে অপরের সাথে সমালোচনা করতে শুরু করে। সইও বসে তাদের সমস্ত কথা শুনতে পারছিল। তখনই সেখানে শিয়ানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং অ্যাসিস্ট্যান্ট আসার পরে সইকে বলে আপনার সাথে শিয়ান এখন দেখা করতে পারবে না। সই তাকে বলে তাহলে তুমি তার সাথে একটা মিটিং এর ব্যবস্থা করো। তখন সে বলে শিয়ান এখন বলেছে আপনার সাথে সে কোনো কথাই বলবে না। এই কথা শোনার পরে তারও চোখে জল চলে আসে। এরপরে সই যখন সেখান থেকে চলেই যাচ্ছিল তখন সে ভাবে তাকে শিয়ানকে একবার মেসেজ করে জানানো উচিত এবং সে শিয়ানকে মেসেজ করে ক্ষমাও চায়। শিয়ান অন্যদিক থেকে তার সমস্ত মেসেজই পড়ছিল কিন্তু কোনোটারই সে রিপ্লাই দিচ্ছিল না এবং সে এটাও বলে আমি তোমার সাথে খুব সিনসিয়ার ছিলাম। এবং এটা পাঠানোর সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে শিয়ান তাকে ব্লক করে দিয়েছে এবং এটা দেখার পরে তার মন আরো খারাপ হয়ে যায় এবং সে তার কোম্পানি থেকেও চলে যায়। এরপরে আমরা সইকে দেখতে পারি সে একটা মিটিং এ রয়েছে এবং মিটিং এও তার একদমই মন ছিল না এবং মিটিং থেকে বাইরে বেরোনোর পরে সে শিয়ানকে ইমেল করে এবং মেইলেও তার কাছ থেকে ক্ষমা চায়। ক্ষমার সঙ্গে সঙ্গে সে তার কাজের ব্যাপারেও বলে এবং এটা দেখার পরে শিয়ানের আরো মাথা গরম হয়ে যায়। এরপরে আমরা সইকে দেখতে পারি যে কাজ শেষ হয়ে যাওয়ার পরে অন্য গাড়িতে করে বাড়ি যায়। এটা অন্যদিক থেকে লিংও দেখতে পায় এবং নেক্সট ডে আমরা সইকে দেখতে পাই যে ডিরেক্টরকে বলে আমি আর এই প্রজেক্টে কাজ করতে পারবো না, এই প্রজেক্টটা আপনি অন্য কাউকে দিয়ে দিন। তার কথা শুনে ডিরেক্টরও তাকে ভাবনা চিন্তা করতে বলে। তখন সই তাকে বলে শিয়ানের সাথে আমার আর এখন কোনো সম্পর্ক নেই, সেই জন্য আমি আর এই কাজটা করতে পারবো না। তার এই কথা শোনার পরে ডিরেক্টরও চুপ হয়ে যায় এবং অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি সেও একটা মিটিং এ ছিল এবং মিটিং এর সবাই বলে এই আমাদের কোম্পানির অনেক ক্ষতি করেছে, সেই কারণে এদের আর ভালো ভালো প্রজেক্ট না দেওয়াই উচিত। তাদের এই সমস্ত কথা শোনার পরেও শিয়ানের দাদু তার সাথে দেয় এবং শিয়ানকে বলে এরা যদি তোমাকে কোনো অ্যাডভাইস দিতে চায় সেই অ্যাডভাইসটা তুমি কাজে লাগাতে পারো। তার কথায় শিয়ানও রাজি হয়ে যায় এবং সবাইকে বলে আমি কোন কোম্পানির সাথে প্রজেক্ট ডিল করব সেটা পুরোটাই আমারই ব্যাপার। এবং শিয়ান সবাইকে বলে লিয়াং কোম্পানির জন্য যদি আমাদের কোম্পানির কোনো ক্ষতি হয় তাহলে আমি আপনাদের এক একটা জিনিসের জবাব দেব এবং সবাই তখন তার কথাতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে ওয়াইকে সমস্ত ঘটনা বলে। ওয়াইও তার সমস্ত ঘটনা শোনার পরে বুঝতে পারছিল না যে তার কি করা উচিত এবং তাদের এইসব কথা লুকিয়ে লুকিয়ে লিংও শুনছিল এবং সে বুঝতে পারে তাদের দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। এবং এরপরে সই ডিরেক্টরের কাছে যায়। সে ডিরেক্টরকেও জানিয়ে দেয় যে সে আর কাজটা করতে চায় না। সে চলে আসার পরে লিং ডিরেক্টরের কাছে যায় এবং সইয়ের কাজটা ডিরেক্টর লিংকে দিয়ে দেয় এবং সই যখন নানের কাছে আসে সেও তার উপর রাগ করে যে সে কাজটা কেন ছাড়লো। তখন সই তাকে বলে শিয়ানি তাকে এই কাজটা করতে বারণ করেছে। সইয়ের কাছ থেকে এমন কথা শোনার পরে শিয়ানের ওপর তার রাগ ওঠে। সেই কারণে তার বয়ফ্রেন্ড অর্থাৎ চ্যাংকে কল করে যে শিয়ানের অ্যাসিস্ট্যান্ট ছিল এবং চ্যাং তাকে জানায় শিয়ান এবং সইয়ের ব্রেকআপ হয়ে গেছে এবং তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। নানও তার এমন কথা শোনার পরে চমকে ওঠে এবং অন্যদিকে আমরা প্রফেসর ইউকে দেখতে পারি যে ক্লাস নিতে এসেছিল কিন্তু ক্লাসে শিনলিকে দেখতে না পেয়ে তার মনটাও খারাপ হয়ে যায় কিন্তু তাও সে তার ক্লাস করাতে শুরু করে। এরপরে আমরা সইকে দেখতে পারি যে ওভারটাইম করে কোম্পানি থেকে বেরোচ্ছিল। তখনই তার কাছে লিং আসে এবং তার পেন ড্রাইভটা ফেরত দিয়ে দেয় এবং তাকে বলে তার কাজটা একদমই ভালো হয়নি এবং তোমার কাজের আমার প্রয়োজন নেই, আমি নিজেই বানিয়ে নেব। সইও তখন উল্টোপাল্টা তাকে শুনিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যার কাছে লিং ইন্টারভিউ নিতে গেছে কিন্তু তাকে দেখা মাত্র শিয়ান তাকে ইন্টারভিউ নিতে মানা করে দেয়। লিং তাকে জোর জবরদস্তি করলেও সে তার কথা শোনে না এবং তার পেছন পেছন যখন সে যেতে শুরু করে তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে দাঁড় করিয়ে দেয় এবং সে যখন শিয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায় তখন লিং ইন্টারভিউ নেওয়ার জন্য কোম্পানির আরেকটা ক্লায়েন্টকে ধরে। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে কাজ করার পরে বাইরে বেরোচ্ছিল এবং বাইরে বেরিয়ে সে হিয়াংকে দেখতে পারে। আসলে হিয়াং এখানে সইয়ের জন্য অপেক্ষা করছিল। সই তাকে দেখার পরে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। হিয়াং তাকে বলে আমি তোমাকে নিতেই এখানে এসেছি কিন্তু সই তার কথা শোনার পরে সঙ্গে সঙ্গে তাকে মানা করে দেয় এবং বলে আমাকে আরো কিছু আর্টিকেল লিখতে হবে সেই কারণে আমি তোমার সাথে যেতে পারবো না। কিন্তু হিয়াং যখন তাকে জোর করে সই তার সাথে যেতে বাধ্য হয়। এরপরে তারা দুজনে যখন যাচ্ছিল তাদেরকে নানও দেখে নেয় এবং বলে ওদের দুজনকে খুব সুন্দর মানাচ্ছে
আছে, কিন্তু চ্যাং তার কথা শোনার পরে বলে তাদের দুজনকে একদমই ভালো লাগছে না, কারণ সেও তো শিয়ানেরই অ্যাসিস্ট্যান্ট এবং সইয়ের জন্য হওয়া শিয়ানের সমস্ত অসুবিধা সে সামনে থেকে দেখতে পায়। এরপরে তারা দুজনে আবার খুশি খুশি ভাবে ঘুরতে শুরু করে। অন্যদিকে সইও বুঝতে পারছিল না যে হেইয়াং তাকে কোথায় এনেছে। তাকে জিজ্ঞাসা করলে হেইয়াং বলে, তোমার যদি এই জায়গা পছন্দ না হয় আমি অন্য কোথাও নিয়ে যাচ্ছি, যেখানে গেলে তোমার রাগটা কমবে। এরপরে হেইয়াং সইকে বক্সিং ক্লাবে নিয়ে আসে, যেখানে সইকে আমরা বক্সিং করতে দেখি এবং যখন তারা রেস্ট নিতে বসে তখন হেইয়াং সইকে বলে, তোমার যখনই আমায় দরকার পড়বে আমাকে বলবে, আমি তোমার বক্সিং ম্যান হয়ে যাব। এরপরে শিয়ান যখন কোম্পানিতে আসে তখন সে লিংকে বসে থাকতে দেখে, সেই কারণে সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে যে সে এখন এখানে কেন বসে রয়েছে। তার অ্যাসিস্ট্যান্ট তখন তাকে জানায় সে সকালে আসার পর থেকে এখানেই বসে রয়েছে এবং সে পরপর সবারই ইন্টারভিউ নিয়ে টাইম নষ্ট করছে। তখন শিয়ান তাকে বলে, তুমি তাকে গিয়ে জানিয়ে দাও যে আমি তাকে ইন্টারভিউ দেব না এবং আমাদের কোম্পানির সাথে তার কোনো সম্পর্ক নেই। এই কথা বলার পরে শিয়ানও সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা প্রফেসর ইউকে দেখতে পারি যে ক্লাস নেওয়া হয়ে গেছে এবং সে যাওয়ার সময় শিনলির চ্যাট খুলে দেখে সে তাকে কোনো মেসেজ করেছে কিনা, কিন্তু শিনলি তার কোনো মেসেজেরই অ্যান্সার দেয়নি। সেই কারণে সে সইকে মেসেজ করে তার সাথে দেখা করার কথা বলে। এরপরে সে যখন সইয়ের সাথে দেখা করে তখন সে তাকে জিজ্ঞাসা করে, তোমার সাথে আরেকজন যে কাজ করে সে কি কাজ করছে না, কারণ তোমার মুখটা দেখে অসুস্থ মনে হচ্ছে। তখন সই তাকে বলে আসলে সে কদিনের ছুটিতে রয়েছে, তার অসুস্থতার কারণে তার ফ্যামিলির লোকেরা তাকে নিয়ে চিন্তা করছিল। এরপরে সই যখন তাকে জিজ্ঞাসা করে যে কোম্পানিতে কেমন কাজকর্ম চলছে তখন তার কথা ইউ বলে, কোম্পানির কথা কেন জিজ্ঞাসা করছো, তুমি শিয়ানের কথা জিজ্ঞাসা করো, কারণ তুমি ওটাই জানতে চাও। তার এই কথা শোনার পরে সই চুপ হয়ে যায়। তখন সে জিজ্ঞাসা করে, তোমরা দুজনে কি একসাথে হয়ে গেছো? তখন সই বলে, একসাথে হওয়ার আগেই সব শেষ হয়ে গেছে। এবং সই যখন ইউকে সমস্ত ঘটনা খুলে বলে তখন ইউ তাকে বলে, তোমার কথা শুনে মনে হচ্ছে তো তুমি সরি তাকে বলেছো, কিন্তু তুমি তোমার কাজের ব্যাপারে ভেবেছো, তার ফিলিংস এর ব্যাপারে তুমি একটু কদর করনি। তখন সই বলে, কিন্তু আমি তার সাথে এখন কি করে কথা বলবো, সে আমার সাথে কোনো কথাই বলতে চায় না এবং সে তো আমাকে ব্লকও করে দিয়েছে। তখন ইউ তাকে বলে, তোমাকে যে করেই হোক তার সাথে কথা বলতে হবে এবং শিয়ান মনের দিক থেকে একদমই বাজে না, তুমি যদি তাকে সমস্ত ঘটনা খুলে বলো তাহলে সে অবশ্যই তোমাকে ক্ষমা করে দেবে। এরপরে সই যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন সে প্রফেসর ইউর কথাগুলোই ভাবছিল এবং উল্টো দিক থেকে আমরা শিয়ানকেও আসতে দেখি। শিয়ানও তখন সইয়ের কথাই মনে ভাবছিল। তারা দুজনকে উল্টো সাইড দিয়ে ক্রস করে কিন্তু কেউই কারোর দিকে তাকায় না। অন্যদিকে আমরা প্রফেসর ইউকে দেখতে পারি যে শিল্লিকে খুব মিস করছিল এবং শিল্লির কথা মনে করতে করতে সে ড্রিঙ্কও করছিল। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি সেও ড্রিঙ্ক করছিল এবং তখনই সেখানে শিল্লি চলে আসে। শিল্লি লাইট জ্বালানোর পরে শিয়ানকে জিজ্ঞাসা করে, এত রাত্রেবেলা তুমি এখানে কি করছো এবং তোমার মুড এত খারাপ কেন? শিয়ান যখন তার দিকে তাকায় শিল্লি সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু তখনই শিয়ান তাকে জিজ্ঞাসা করে, একটা মেয়ে তোমার সাথে যদি এমন করে তাহলে তোমার কি করা উচিত? তখন শিল্লি তাকে বলে, সবসময় যে মেয়েটার দোষ থাকবে তেমন না, ছেলেদেরও অনেক সময় প্রথম স্টেপ নিতে হয়। এরপরে আমরা শিল্লিকে দেখতে পারি যে শিয়ানের সাথে কথা বলছিল। শিয়ান তাকে বলে, সে আমার কাছে সরি তো চেয়েছে কিন্তু সে কাজের জন্যই চেয়েছে। তার কথায় তখন শিল্লি বলে, তার নিশ্চয়ই কোনো অসুবিধা রয়েছে সেই কারণেই তোমাকে এমন কথা বলেছে, তাছাড়া সই সবসময় তোমার বিষয়ে চিন্তা করে। তার এইসব কথা শোনার পরে শিয়ান বলে, তাই বলে এই তো না যে আমাকে সে মিথ্যে কথা বলবে, ভালোবাসা তার সাথেই করা উচিত যে তোমাকে ভালোবাসবে এবং যে তোমার যোগ্য। শিয়ানের এইসব কথা শুনে সইরও একটু মন খারাপ হয়ে যায়, কারণ তার এই কথাগুলো শোনার পরে ইউয়ের কথাই মনে পড়ছিল। শিয়ানের সাথে কথা বলার পরে সই যখন ঘরে গিয়ে শোয় তখন সে ইউয়ের কথাই ভাবছিল এবং সেই সময়তে ইউই তাকে মেসেজ করে এবং বলে, কালকে যদি তোমার হসপিটালে যাওয়ার থাকে আমি তোমার সাথে যাব। এবং শিল্লিকে ইউয়ের সমস্ত রেকর্ড করা ক্লাসও পাঠিয়ে দেয় এবং বলে দেয় এই ক্লাসগুলো ভিডিও দেখে কমপ্লিট করে নিতে। শিল্লিও মেসেজ দেখার পরে তার সাথে কথা বলতে শুরু করে এবং হসপিটালের কথায় সে তাকে বলে, তোমাকে হসপিটালে কালকে যেতে হবে না, আমি চাই না তুমি আমার জন্য ডিস্টার্ব হও, আমি একাই হসপিটালে চলে যেতে পারবো। তার এই কথাটা কোথাও না কোথাও ইউরও খারাপ লাগে। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে কোম্পানিতে কাজ করছিল। তখনই তার কাছে হেই ইয়াং এর কল আসে এবং সে বলে, তুমি আমার বন্ধুদেরও ইন্টারভিউ নিতে পারো, সেই ক্ষেত্রে তুমিও একটু মোটিভেট হয়ে যাবে। সইও তখন তাদের ইন্টারভিউ নিতে রাজি হয়ে যায় এবং সে যখন তাদের ইন্টারভিউ নেয় হেই ইয়াং তার দিকে এক নজরে তাকিয়ে থাকে। অন্যদিকে আমরা প্রফেসর ইউকে দেখতে পারি যে শিনলির এই পোস্ট গুলো দেখছিল এবং তখনই সেখানে শিনলির একটা আর্টিকেল সে দেখতে পায়। পোস্টটা দেখার পরে আর্টিকেলটা নিয়ে সে শিনলিকেও তারিফ করে। তার তারিফ শোনার পরে শিনলিরও মনে হয় সে এত ছোট আর্টিকেলের জন্য যদি আমায় এত তারিফ করে তাহলে আমি যদি সইয়ের মতন ফ্রন্ট পেজে একটা আর্টিকেল লিখি তাহলে কেমন হবে, এবং সে সিদ্ধান্ত নেয় সে এটাই করবে। এরপরে খুশি খুশি সে ইউ এর ক্লাস জয়েন করতে চলে আসে এবং প্রতিবারের মতন এইবারেও শিনলি সেই ছেলেটার পাশে গিয়ে বসে এবং এতদিন না আসার জন্য শিনলি সেই ছেলেটার কাছে ক্ষমাও চায়, কারণ প্রতিদিন সই না এলেও সেই ছেলেটা তার জন্য জায়গা রাখতো। তারা দুজনও যখন একে অপরের সাথে কথা বলছিল ইউ সব দেখতে পাচ্ছিল, কিন্তু সে তার ক্লাস করাতে মন দেয় এবং ক্লাস করানো হয়ে গেলে সে শিনলির সাথে কথা বলতে চায়, কিন্তু তখনও শিনলি সেই ছেলেটার সাথেই কথা বলছিল। এবং ইউ যখন শিনলির কাছে আসে ছেলেটাও তখন পরে ক্লাস
ক্লাস অ্যাটেন্ড করতে চলে যায় এবং শিনলি তখন ইউ এর কাছে তার ডাউট গুলো জিজ্ঞাসা করে। ইউ তাকে বলে তুমি এই ডাউট গুলো আমার এই ক্লাসটাই পেয়ে যাবে, কিন্তু ক্লাস দেখেও যদি তুমি বুঝতে না পারো তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। শিনলি তার সাথে কথা বলা হয়ে যাওয়ার পরে যখন সে সেখান থেকে চলে যাচ্ছিল তখন ইউ তাকে সাহস করে ক্যাফেতে যাওয়ার জন্য ইনভাইট করে। শিনলি একটু তার কথায় অবাক হলেও সে রাজি হয়ে যায়। এরপরে তারা যখন একসাথে যাচ্ছিল ইউ এর একটা স্টুডেন্ট তাদের ডাকে এবং ইউকে এক জায়গায় ইনভাইট করে। তারা যখন একসাথে কথা বলছিল শিনলি তাকে বাই বললেও ইউ তাকে যেতে দেয় না। সেই কারণে ইউ এর স্টুডেন্ট শিনলির ব্যাপারে জিজ্ঞাসা করে এবং মেয়েটাকে স্টুডেন্ট বললে শিনলি সেটাকে না বলে দেয়, কারণ এখানে তো শিনলি শুধু ইউ এরই ক্লাস করতে আসতো, এছাড়া ইউনিভার্সিটির সাথে তার কোনো সম্পর্ক নেই। তখন সেই মেয়েটা ইউকে বলে তাহলে এটা কি আপনার ওয়াইফ হয়? শিনলি তাকে সমস্ত কথা বলতেই যাচ্ছিল, ইউ তখনই তাকে আটকে দেয় এবং বলে আমি তোমার ইনভাইটেড জায়গায় চেষ্টা করব যাওয়ার। এরপরে তারা যখন হাঁটছিল তখন শিনলি ইউকে বলে তুমি ওই মেয়েটার সমস্ত ডাউট ক্লিয়ার করলে না কেন, কারণ এইবারে ও সবাইকে গিয়ে এই কথাটা বলবে। তখন ইউ বলে আমার মনে হয় না ও এই কথাগুলো সবাইকে গিয়ে বলবে। অন্যদিকে ইউ সেই মেয়েটার জন্য খুব খুশি হচ্ছিল, কারণ সেই মেয়েটা শিনলিকে তার ওয়াইফ বলেছে। এরপরে ইউ তার নিজের বাড়ি চলে যায়। অন্যদিকে আমরা শিয়ান এবং চ্যাংকে দেখতে পারি যে তাদের কোম্পানির বিষয়ে কথা বলতে এসছে, কিন্তু যাদের সাথে কথা বলতে এসেছিল তারা ডিলটাও ক্যান্সেল করে দেয়, কারণ এত তাড়াতাড়ি একটা প্রজেক্ট তাদের পক্ষে দেওয়া সম্ভব না এবং তাদের ল্যাবটাও ব্যবহার করতে দেয় না, কারণ তাদের ল্যাবটা কলেজের সঙ্গে যুক্ত। সেই কারণে শুধু স্টুডেন্টরাই সেই ল্যাবটা ব্যবহার করতে পারে। সেই কারণে সেই তাদের সাথে কাজ করতে মানা করে দেয়। সেই কারণে সে একটা কোম্পানিরও সাজেশন দেয়। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যাকে হেইয়াং কল করেছে এবং কল করে তাকে একটা ইভেন্টে নিয়ে যাওয়ার কথা বলে। সে হেইয়াংকে বারণ করতেই যাবে তখন লিঙ্ক তার পাশ দিয়ে যাচ্ছিল এবং সে এই বিষয় নিয়েই কথা বলছিল। তাদের কথা শুনে সই বুঝতে পারে এই ইভেন্টে শিয়ানও যাবে, সেই কারণে হেইয়াং এর সাথে ইভেন্টে যেতে সেও রাজি হয়ে যায়। এরপরে সই রাত্রেবেলা পার্টিতে আসে যেখানে হেইয়াং আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল এবং সই আসার পরে হেইয়াং যখন তার হাতটা এগোয় সই তার হাতটা না ধরেই ভেতরে ঢুকে পড়ে এবং ঢোকার সঙ্গে সঙ্গে শিয়ানের সাথে মুখোমুখি হয়। তারা দুজনেই একে অপরকে দেখে থমকে যায়। সেই পার্টিতে শিয়ানের এক্স গার্লফ্রেন্ডও এসেছিল, সেই কারণে পার্টির সবাই তাদের দুজনের বিষয়ে কথা বলতে শুরু করে এবং সমস্ত কথা সইও শুনতে পাচ্ছিল। সেই কারণে সইও রেগে বাইরে চলে আসে এবং শিয়ান না চাইতো তার এক্স গার্লফ্রেন্ডের সাথেই দাঁড়িয়ে থাকে। এরপরে সই বাইরে এসে রাগের কারণে একের পর এক গ্লাস ড্রিঙ্ক করতেই থাকে। তখন হেইয়াং তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার ব্যাপারে কখনোই ভাবো না যে আমি তোমার কত সুন্দর একটা বয়ফ্রেন্ড হতে পারি? কিন্তু সই সেই কথায় সঙ্গে সঙ্গে না করে দেয় এবং বলে প্রথম থেকেই আমার মনে একজন রয়েছে এবং আমি তাকেই লাইক করি, সেই কারণে তুমি এইসব করা ছেড়ে দাও। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যাকে তার এক্স গার্লফ্রেন্ড বলে তুমি কি সেকেন্ড টাইম আমাকে চান্স দিতে পারবে না? শিয়ানও তার কথায় মানা করে দেয়। সেও তখন বলে তোমার সাথে তো তার ব্রেকআপ হয়ে গেছে, অর্থাৎ এখানে সইয়ের কথা বলা হচ্ছে। তখন শিয়ান বলে আমি কখন বললাম আমার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে? তার এক্স এর সাথে কথা বলার পরে সে যখন বাইরে আসে তখন সে দেখতে পায় সই একটা গাছের ওপর উঠছে যেখানে হেইয়াং আগে থেকেই উঠে বসেছিল। শিয়ান দৌড়ে দৌড়ে তার কাছে যায় এবং তাকে নিচে নেমে আসতে বললেও সে নেমে আসে না, উল্টে বলে তুমি আমাকে সবসময় সবার সামনে ইগনোর করো এবং এখন যদি তুমি আমাকে ভালো ভালো কথা বলো তাহলেই আমি নিচে নামবো। তার এই কথা শোনার পরে শিয়ানও তার তারিফ করতে শুরু করে এবং উল্টো দিক থেকে হেইয়াংও তাকে ডাকে, কিন্তু সই হেইয়াংকে ইগনোর করে শিয়ানের কোলে ঝাঁপিয়ে পড়ে এবং সে শিয়ানকে হাক করে নেয় এবং তখনই সই তার ঘাড়ে কামড়ে দেয়। শিয়ানও তখন চুপচাপ তার দেওয়ার ব্যথাটা সহ্য করে নেয়। উল্টো দিক থেকে হেইয়াংও শিয়ানের ওপর চেঁচায় যে তুমি তার এই অসুস্থতার ফায়দা নিচ্ছ। তখন শিয়ান তাকে দু চারটে কথা শুনিয়ে দিয়ে সইকে নিয়ে গাড়িতে বসিয়ে দেয় এবং তাকে শুয়ে দিয়ে সে যখন বাইরে বেরোচ্ছিল তখনই সই শিয়ানকে ডাকে এবং শিয়ান সারা দিলে সই চোখ খুলেই তাকে জড়িয়ে ধরে এবং সই তখন তাকে ইমোশনাল কথা বলতে শুরু করে যে আমি তোমাকে কতটা মিস করেছি তুমি জানো, তুমি আমাকে ব্লকও করে দিয়েছো, সেই কারণে আমি কথাও বলতে পারছিলাম না। এইসব কথা শোনার পরে তাকে জড়িয়ে ধরে শিয়ান বসে থাকে এবং ওইভাবেই তাকে বাড়িতে দিয়ে আসে। বাড়িতে আসার পরে শিয়ানও তার ঘাড়ের দাগটা দেখছিল যেখানে সই তাকে কামড়ে দিয়েছে এবং তা দেখতে দেখতে তার সইয়ের কথাই মনে পড়ে যায়। এবং অন্যদিকে সই যখন ঘুম থেকে ওঠে তখন তার কাছে হেইয়াং এর মেসেজ আসে যে তাকে জিজ্ঞাসা করে তোমার নেশা তো এখন কেটে গেছে। তখন সই তাকে জিজ্ঞাসা করতেই যাচ্ছিল যে কাল রাত্রেবেলা তুমি কি আমাকে আমার বাড়িতে ছেড়ে দিয়ে এসছো, কিন্তু সে তাকে জিজ্ঞাসা করে না, উল্টে বলে ধন্যবাদ আমার এত খেয়াল রাখার জন্য। অন্যদিকে শিয়ানো তাকে আনব্লক করে দেয় আগের দিন রাত্রেবেলা এইসব কথা শোনার পরে। শিয়ানো সই মেসেজের অপেক্ষায় থাকে, কিন্তু অন্যদিকে সই তার কাজে ব্যস্ত ছিল। তখনই তার কাছে অনেকগুলো পার্সেল আসে যেগুলো হেইয়াং তার জন্য পাঠিয়েছিল এবং পার্সেলগুলো দেখার পরে সই তাকে এসএমএস করে এবং এসএমএস করে বলে তাকে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য, কিন্তু হেইয়াং তার সাথে ফ্রিলি ভাবে কথা বলতে চায় কিন্তু সই তাকে বেশি ফ্রিলি হতে দেয় না। তখনই সই তাকে জিজ্ঞাসা করেই ফেলে যে কালকে রাত্রেবেলাতে কি তুমি আমাকে বাড়িতে ছাড়তে এসেছিলে? হেইয়াং তখন তাকে বলে এটা তুমি যদি জানতে চাও তাহলে তোমাকে আমার সাথে দেখা করতে হবে। তার এই কথার সঙ্গে সঙ্গে সই তখন মানা করে দেয়। তখন সে বলে তুমি আমার সাথে দেখা করতে না এলেও আমি তোমার জন্যই অপেক্ষা করব। অন্যদিকে শিয়ানো তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে হেইয়াং সইয়ের পেছনেই পড়ে রয়েছে এবং সে তাকে প্রতিদিন কোনো না কোনো জিনিস পাঠিয়ে যাচ্ছে। তার এই কথা শোনার পরে শিয়ানেরও খুব রাগ হয়। অন্যদিকে আমরা লিঙ্কে
দেখতে পারি সেও ডিরেক্টরের কাছে বকা খাচ্ছিল, কারণ তাকে দেয়া প্রজেক্টটা সে ভালোভাবে করতে পারছিল না, সে কারোর ইন্টারভিউ নিতে পারছিল না। ডিরেক্টরের কাছে ছাড় খাওয়ার পরে সে শোয়ের কাছে আসে এবং শোয়েকে এসে উল্টোপাল্টা বলতে শুরু করে যে তুমি এক একবার এক একজনের সাথে রিলেশনে যাও, সেই কারণে তুমি সবারই ইন্টারভিউ নিতে পারো। তার এইসব কথা শোনার পরে নানু তাকে এইসব কথা বলতে বারণ করে, কিন্তু সে তার কথা শোনে না। তখনই শোয়েও তাকে কথা শোনাতে শুরু করে এবং দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। অন্যদিকে আমরা ওয়াইকে দেখতে পারি যে গুয়ানজিং এর সাথে ডেটে এসেছিল এবং তার সাথে ডেটে এসে গুয়ানজিং ও খুব খুশি ছিল এবং গুয়ানজিং তাকে বলে এখন ভালো করে খেয়ে নাও, এরপরে আমরা কাজ করতে শুরু করব। কিন্তু ওয়াই তখন তাকে বলে তোমার যদি কাজ থাকে তাহলে তুমি এখান থেকে যেতে পারো, কারণ আমি তোমার সাথে কাজ করতে যাব না। তখন গুয়ানজিং বলে আমি তোমার সাথে বেশি টাইম স্পেন্ড করতে চাই। তার এই কথায় ওয়াই বলে ভালোবাসা বাঁচিয়ে রাখতে গেলে কম দেখা করতে হয়। তারা যখন একে অপরের সাথে কথা বলে তখনই ওয়াইয়ের কাছে শোয়ের কল আসে এবং সে বলে আমি তোমার বাড়িতে যাচ্ছি, তুমি কি ফ্রি রয়েছো? ওয়াইও তখন সঙ্গে সঙ্গে তার কথা হ্যাঁ বলে দেয়। তার এই কথা শোনার পরে গুয়ানজিংও একটু মুড অফ হয়ে যায়। এরপরে আমরা দেখি শোই ওয়াইয়ের বাড়িতে এসছে এবং শোই ওয়াইকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি সত্যি এখন ফ্রি ছিলে? তখন ওয়াইও তার কথা হ্যাঁ বলে এবং দুই বন্ধু যখন একসাথে কথা বলছিল তখনই তার কাছে গুয়ানজিং এর কল আসে। তার কল শুনে শোয়ের আগের দিনের কথা মনে পড়ে যায় যে বাথরুমে সে একটা ছেলেদের জিনিস পেয়েছিল, কিন্তু ওয়াই তাকে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে এখনো অব্দি শোইকে বলেনি। সেই কারণে কল কাটার পরে শোইও তাকে কোনো কিছু জিজ্ঞাসা করে না। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে গুয়ানজিং এর সাথে ড্রিঙ্ক করেই যাচ্ছিল। গুয়ানজিং তাকে বারণ করলেও সে তার কথা শোনে না এবং গুয়ানজিং তখন তাকে বলে আমিও তোমার মতন একসময় এখানে এসে ড্রিঙ্ক করতাম, বলতে গেলে আমার সেকেন্ড বাড়ি এটাই ছিল, কিন্তু এখন আমার গার্লফ্রেন্ড হয়ে গেছে। সে যখন এইসব কথাই বলছিল তখনই তার কাছে ওয়াইয়ের কল আসে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি এখন কোথায় রয়েছো? সেও তাকে বলে আমি শিয়ানের সাথে ড্রিঙ্ক করছি, কারণ ও ভালোবাসায় আঘাত খাওয়ার পরে এখানে ড্রিঙ্ক করতে এসছে। তার এই কথা শোনার পরে ওয়াই বলে ভালোবাসায় ও কেন, ভালোবাসায় তো শোয়ের আঘাত পাওয়ার কথা, কারণ হেইয়াং তার পেছনে পড়ে থাকলেও সে শিয়ানকেই ভালোবাসে এবং সে তার প্রথম ভালোবাসা এবং কেরিয়ারকে ধরেই বাঁচতে চায়। অন্যদিকে তার এই সমস্ত কথা শিয়ান শুনতে পাচ্ছিল। শিয়ানের তখন হঠাৎ করে কি হয়, সে একের পর এক গ্লাস খেতেই শুরু করে এবং সেখান থেকে উঠে চলে যায়। তখন গুয়ানজিং ওয়াইয়েরও কলটা কেটে দেয় এবং শিয়ান যখন এক জায়গায় গিয়ে বসে গুয়ানজিং তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে বসে কি ভাবছো, যেখানে শিয়ানও বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত। এরপরে আমরা শোইকে দেখতে পারি সে হেইয়াং এর বলা জায়গাতে গেছে। শোই যখন সেখানে পৌঁছায় হেইয়াংও সেখানে স্কেটবোর্ডের সাথে আসে এবং তাকে দেখা মাত্র জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, তুমি হয়তো সেই দিনকার রাত্রের ঘটনা জানার জন্যই এখানে এসছো। তখন শোইও তাতে মাথা নাড়ে এবং তখন হেইয়াং বলে তুমি যদি আমার সাথে স্কেটিং করো তাহলেই আমি সেদিনকার ঘটনাটা বলবো। এরপরে আমরা শোইকে অফিসে দেখতে পারি, যার অফিসে আসার পরে হেইয়াং এর কথাই মনে পড়ছিল। আসলে হেইয়াং তাকে বলে সেই রাত্রেবেলা তোমাকে নিয়ে যাওয়ার জন্য কেউ ছিল না, সেই কারণে শিয়ানই তোমাকে নিয়ে গেছে এবং যাওয়ার সময় শিয়ানের খুব মাথা গরমও ছিল। শোই এর পরের ঘটনা তাকে জিজ্ঞাসা করলে সে আর বলতে পারে না। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি যে কাজ করছিল, তখনই তার পেছন দিক থেকে একটা ফিমেল ক্যারেক্টার আসে এবং এখানে আমাদের একটা নিউ ক্যারেক্টারের এন্ট্রি হয় যার নাম হচ্ছে ফিফি। আসলে এটা শিয়ানের ছোটবেলার বান্ধবী এবং ফিফি তাকে দেখার পরে জিজ্ঞাসা করে তুমি আমায় চিনতে পারছো? শিয়ানও তখন তার নাম ধরে ডাকে এবং বলে তুমি যে আসবে তুমি তো আমাকে একবার বলতে পারতে। তখন ফিফি বলে আসলে আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। শিয়ান তখন তার কাছ থেকে সারপ্রাইজ চায়। ফিফি তখন বলে এই যে আমি এখন এখানে চলে এসেছি এবং এর পরের থেকে তোমার কোম্পানির সমস্ত কাজকর্মে আমি সাহায্য করব এবং তোমার কোম্পানিতে কি কি চলছে সেগুলোও আমি জানি। সে তার সাথে যখন এইসব কথাই বলছিল তখনই সেখানে ফিফির বাবা চলে আসে এবং তার বাবাকে দেখা মাত্রই দৌড়ে দৌড়ে তার বাবার কাছে চলে যায়। এরপরে সে তার বাবার সাথে কথা বলতে শুরু করে। তার বাবা যখন তাকে সেখান থেকে যেতে বলে তখন ফিফি তার বাবাকে চোখ দিয়ে বুঝিয়ে দেয় যে শিয়ানকে বলতে তাকে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসার জন্য। ফিফির ভঙ্গি বুঝতে পেরে তার বাবা শিয়ানকে এই কথা জিজ্ঞাসা করে। শিয়ানও তখন তার কথায় রাজি হয়ে যায়, সেই কারণে ফিফিও খুব খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা শোইকে দেখতে পারি সে সেই রেস্টুরেন্টে গেছে যেখানে সে আগে শিয়ানের সাথে যেত এবং সে যখন সেখানে খাবার খাচ্ছিল তখন তার শিয়ানের কথাই মনে পড়ছিল, কারণ আগের বার তারা দুজনেই এসে খুব মজা করেছিল। রেস্টুরেন্টে খাবার পরে সে সিদ্ধান্ত নেয় সে শিয়ানের সাথে দেখা করতে যাবে এবং সে যখন শিয়ানের কোম্পানির সামনে পৌঁছায় তখন সে দেখে কোম্পানি থেকে অন্য একটা মেয়ের সাথে শিয়ান বেরোচ্ছে। এইটা দেখার পরে তার মনটাও খারাপ হয়ে যায় এবং সে গাড়ি থেকে বেরোয় না। এরপরে ট্যাক্সি ড্রাইভারকে সেখান থেকে চলে যেতে বললে সে শোইকে নিয়ে চলে যায়। এরপরে শোইকে আমরা কোম্পানিতে দেখতে পারি। তার কাছে না এসে শিয়ানের কথাই বলে যে তার ছোটবেলার বান্ধবী তার কাছে এসছে এবং কোম্পানির সমস্ত অসুবিধাতে সে তার সাহায্য করবে। তার এই কথা শোনার পরে শোই বলে ওইসব জিনিস নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এবং এরপরে শোই চুপ হয়ে যায়। এরপরে অন্যদিকে আমরা ওয়াইকে দেখতে পারি যে একটা ঘোড়াকে আদর করছিল। তখনই গুয়ানজিং তার কাছে এসে বলে তুমি এর একটা নাম চুজ করো এবং আমরা দুজনে মিলে একে বড় করব। তার কথা শোনার পরে ওয়াইও একটা তার নাম রেখে দেয় এবং এরপরে তারা এইসব বিষয় নিয়ে কথা বলতে শুরু করে। তখনই সেখানে গুয়ানজিং এর বাবা অর্থাৎ আঙ্কেল গুয়ান চলে আসে এবং তার সঙ্গে ডিরেক্টরও ছিল। গুয়ানজিং তার বাবাকে হঠাৎ দেখা মাত্রই চমকে ওঠে এবং এরপরে বসে তারা একসাথে গল্প করতে শুরু করে। তখন গুয়ানজিং এর বাবা ওয়াইকে বলে আমি কি গুয়ানজিং এর মতন তোমাকে ওয়াই ডাকতে পারি? তখন তার এই কথাটা ওয়াইও রাজি হয়ে যায়। এরপরে গুয়ানজিং তার বাবার
ওয়াইফকে বলে আজকে রাত্রেবেলা আমাদের সাথে ডিনার করে যাবেন। তখন তার এই কথাটা সে মানা করে দেয়, কারণ একটু পরে শিয়ান এখানে আসবে। এরপরে আঙ্কেল গুয়ান এবং তোর ওয়াইফ সেখান থেকে চলে যায়। তারা যাওয়ার পরে গুয়ানজিং এবং ওয়াই একে অপরের সাথে কথা বলতে শুরু করে, এবং যখনই সেখানে শিয়ান আসে তখনই ওয়াইয়ের ভাবভঙ্গি চেঞ্জ হয়ে যায়। সে বলে কয়েকটা লোক এখানে আসছে যে নিজের দোষ স্বীকার না করে অন্যকে ব্লক করে দেয়। তখন তার এই কথায় গুয়ানজিং বলে শিয়ানের একার দোষ নেই, এতে শরীরও দোষ রয়েছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা তাদের দুজনকে একসাথে করে দিই। তখন শিয়ান তাদের বলে তোমাদের কাউকেই আমাদের ভেতর ঢুকতে হবে না, আমাদের নিজেদের ঝামেলা আমরা নিজেরাই মিটিয়ে নিতে পারবো। এরপরে অন্যদিকে আমরা ডিরেক্টরকে দেখতে পারি যে লিংকে বকাবকি করছে, কারণ সে তার নিজের কাজ এক ফোঁটাও করতে পারছিল না। সে কোনো তথ্যই জোগাড় করতে পারছিল না। প্রতিদিন শিয়ানের কোম্পানি থেকেও কোনো ইন্টারভিউ ছাড়াই সে চলে আসে। ডিরেক্টরের কাছে ঝাড় খাওয়ার পরে সে শোয়ের কাছে আসে এবং বলে তোমাকে ডিরেক্টর ডাকছে। তার কথা শোনার পরে সই ডিরেক্টরের কাছে দেখা করতে যায় এবং ডিরেক্টর তাকে বলে তোমাকে ওই প্রজেক্টটা আবার নিতে হবে, কারণ ওই প্রজেক্টটা কেউ ঠিক করে করতে পারছে না। প্রজেক্টটা যদি লিংক ভালো করে করতে পারতো তাহলে আমি তোমায় ফোর্স করতাম না, কিন্তু সেও এই প্রজেক্টটা করতে পারছে না, সেই কারণে এটা তোমাকেই করতে হবে। তখন সই না চাইতেও রাজি হয়ে যায় এবং তাকে ধন্যবাদ জানায় এই প্রজেক্টটা তাকে আবার দেওয়ার জন্য। এরপরে সই সেই প্রজেক্ট নিয়ে শিয়ানের কাছে আসে। শিয়ান এইবারে তাকে ঢোকার পারমিশনও দিয়েছে এবং শিয়ানের কাছে যখন সে আসে শিয়ান তখন অন্যদিকে মুখ ঘুরিয়েছিল। শিয়ানকে যখন সে ডাকে তখন শিয়ান তার দিকে তাকায় এবং যখন সে কাজের কথা বলতেই যায় তখন শিয়ান তাকে বলে আমি তোমাকে আমার কোম্পানির বিষয়ে কোনো কথাই বলবো না, এবং তুমি যদি সেই সম্পর্কেই শুধু বলতে আসো তাহলে তুমি এখান থেকে যেতে পারো। তার এই কথা শোনার পরে সইও সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে শিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে ডাকে এবং জিজ্ঞাসা করে নিচ থেকে সই গেছে কিনা, কিন্তু চ্যাং বলে নিচ থেকে সইও যায়নি এবং যে কয়েকটা মিডিয়ার লোক এসেছিল তারাও যায়নি, তারা সবাই আপনার জন্যই ওয়েট করছে। তখন তার কথায় শিয়ান বলে তুমিও আমার সাথে এরপরে যাবে। এরপরে শিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে নিচে নামে। নিচে নামার সঙ্গে সঙ্গে সবাই শিয়ানকে ঘিরে ধরে এবং সবাই যখন কোম্পানির সম্পর্কে জিজ্ঞাসা করে তখন শিয়ান তাদের বলে কোম্পানির ব্যাপারে আমরা ঠিক ভেবে নেব, আপনাদের এইসব বিষয় নিয়ে মাথা ঘামাতে হবে না। অন্যদিকে শিয়ানের অপেক্ষায় সইও দাঁড়িয়েছিল। সই যে তার সাথে কথা বলার আশে এখানে এসেছিল, কিন্তু সে তার সাথে কোনো কথাই বলতে পারে না। শিয়ান মিডিয়ার লোকেদের পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে যখন সই তার কোম্পানিতে আসে তখনই তার সাথে লিংয়ের ধাক্কা লাগে এবং সে নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কান্নাকাটি করতে শুরু করে। তখনই সেখানে নান আসে এবং লিংকে সে ধাক্কা মারে এবং তাকে বকাবকি করতে শুরু করে। তখন লিং তাকে বলে আমি তাকে কিছুই করিনি, এমনকি তাকে তো কিছু বলিও নি। তখনই সই তাকে সেখান থেকে চলে যেতে বলে এবং নান যখন তাকে জিজ্ঞাসা করেছে তার কি হয়েছে তখন নানকেও সেখান থেকে চলে যেতে বলে এবং আমার কিছু আর্টিকেল লেখা আছে এই বলে সে আবার কাজ করতে চলে আসে। সে যখন কাজ করছিল তখন সে সিদ্ধান্ত নেয় শিয়ানের কন্ট্যাক্টটাই তার মোবাইল থেকে ডিলিট করে দেওয়া উচিত এবং সে তাই করে। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পাই সেও নিজের কাজ করছিল এবং সে সইয়ের কথাই মনে মনে ভাবছিল। সেই কারণে সে সেই রেস্টুরেন্টে খেতে যায় যেখানে তারা দুজনে প্রথমে গেছিল। যেহেতু তার সইয়ের ব্যাপারে মনে পড়ছিল সেই কারণে সে সইয়ের মেসেজ দেখতে শুরু করে এবং তাকে মেসেজ করে বলে তুমি কি আবার আগের মতন আমার সাথে নুডলস খেতে চাও, কিন্তু তখন সে বুঝতে পারে সই তাকে ব্লক করে দিয়েছে এবং এটা দেখার পরে তার মনটাও খারাপ হয়ে যায়। এর পরের দিন আমরা ইউকে দেখতে পারি যে ক্লাস নিতে এসেছিল এবং ক্লাসে আসার সঙ্গে সঙ্গে সে শিনলিকে দেখতে পেয়েও খুশি হয়ে যায় এবং যখন ক্লাস শুরু করতে যাচ্ছিল তখনই সেই ছেলেটাও চলে আসে এবং সে আবার শিনলির পাশে গিয়ে বসে। ছেলেটা যখন তাকে জিজ্ঞাসা করে তুমি এত সকাল সকাল কেন এসছো, তখন শিনলি তার জীবনের গোলের সম্পর্কে বলে। ক্লাস এন্ড হওয়ার পরে ইউর কাছে সেই মেয়েটা আসে যে মেয়েটা তাদের আগে ইনভাইট করতে এসেছিল এবং সেই মেয়েটা এবারে ইউ এর কাছে সাইন করতে এসেছিল। তখনই সে শিনলিকে দেখতে পেয়ে বলে আপনার গার্লফ্রেন্ড আপনাকে এখানে সাপোর্ট করতে আসে তাই না? তার এই কথা শুনে ইউ মাথা নাড়ে এবং এমন কথা শুনে সেও খুশি হয়ে যায়। এরপরে শিনলি যখন সেই ছেলেটার সাথে ক্লাসের বাইরে বেরোয় তখন ছেলেটা তার ভালোবাসার কথা তাকে জানায় এবং তার এই কথা শোনার পরে শিনলি তাকে সঙ্গে সঙ্গে বারণ করে দেয় এবং তাদের মধ্যে যখন এইসব কথা চলছিল তখনই সেখানে ইউ চলে আসে। ইউ তাদের কথা শুনতে পায় এবং মাঝখানে গিয়ে জিজ্ঞাসা করে তোমরা কি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছো? তখন সেই ছেলেটা ইউ এর সামনেই বলে যে আমি শিনলিকে আমার ভালোবাসার কথা তাকে জানাচ্ছিলাম। শিনলি এবারে ইউ এর সামনে আবারও তাকে মানা করে যে আমরা দুজনা ঠিক করে একে অপরকে চিনিও না এবং রিলেশনে আসলে আমার আর দুজনকে একদমই ভাল লাগবে না। তার এইসব কথা শোনার পরে ছেলেটারও মন খারাপ হয়ে যায় এবং বলে তাহলে আপনি কি আমাকে রিজেক্ট করে দিচ্ছেন? তখন শিনলিও তার কথায় মাথা নাড়ে এবং ছেলেটি সেখান থেকে চলে যাওয়ার পরে শিনলি যখন সেখান থেকে চলেই যাচ্ছিল তখন ইউ তাকে পেছন দিক দিয়ে ডাকে এবং শিনলি তাকে বলে আপনার যদি কিছু বলার থাকে তাহলে বলে দিন, না হলে আমি চলে যাচ্ছি। কিন্তু ইউ তখন কিছুই বলে না। সেই কারণে শিনলি যখন চলে যায় তখন আবার ইউ তাকে ডাকে এবং বলে চলো আমি তোমাকে এক জায়গায় ঘোরাতে নিয়ে যাই। এই বলে সে তাকে হেলমেটও পরিয়ে দেয় এবং তার বাইকে বসে এক জায়গায় নিয়ে আসে। শিনলি সেই জায়গায় আসার পরে সেও খুশি হয়ে যায়। এরপরে শিনলির পাশে গিয়ে ইউ দাঁড়ায় এবং শিনলিকে বলে আমি তোমার থেকে বড় হই এবং তুমি যে এক্সপেকটেশন আমার থেকে করো সেরকমও আমি নই। আমার একটা বাজে অভ্যাসও রয়েছে, আমি বেছে বেছে জীবনে চলি এবং আমার বাইক রাইডিং করারও খুব শখ। এইসব জিনিসের জন্য তুমি আমার থেকে অনেক ডিস্টার্ব হবে। তার এইসব কথা শোনার পরে শিনলি তাকে বলে তুমি এত দূর আমাকে এই কথা বলার জন্য নিয়ে এসছো? আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি পুরোটাই ভুল ছিলাম।
চেয়েছিলাম। এই কথা বলে যখন সে সেখান থেকে চলে যায়, ইউ তাকে পেছন দিক দিয়ে ডাকে এবং বলে, আমি তোমাকে ভালোবাসি এবং আমি অনেকদিন থেকেই তোমাকে ভালোবাসি। তার এই কথা শুনে শিনলিও খুশি হয়ে যায় এবং সে আবার তাকে বলে, আমি তোমার থেকে বড় হই, এবং আগের কথাগুলোই সে আবার রিপিট করে। তখন শিনলি ইউর বাইকের সামনে গিয়ে দাঁড়ায় এবং সেই বাইকের সম্পর্কে সে যা যা জানে সবকিছু বলে। ইউ তার কথা শুনে অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি এইসব কিছু কি করে জানলে? তখন শিনলি তাকে বলে, আসলে বাইক চালানো আমারও খুব শখ। আমি যখন অ্যাব্রডে ছিলাম তখন ফ্রি টাইমে আমি বাইকই চালাতাম, এবং বলতে গেলে তোমার একটা সাইড আমার মধ্যেও রয়েছে এবং আমাদের একে অপরকে এখন অনেকটাই চেনা বাকি। এবং এরপরে শিনলিও তার ভালোবাসার কথা তাকে জানায়। তখন ইউ তাকে বলে, তাহলে ফিউচারে কিন্তু আমার খেয়াল রাখবে। তার এই কথা শোনার পরে শিনলি বলে, তাহলে তুমি কি আমার এখন থেকে বয়ফ্রেন্ড? তার এই কথা ইউ মাথা নাড়ে এবং শিনলি তার কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে একটা বড় জাম্প দেয়। এরপরে ইউ শিনলিকে তার বাড়ি অব্দি ছাড়তে আসে এবং ইউ তাকে গুড নাইট বলে তার মাথায় হাত বুলিয়ে দেয়। তখন শিনলি ইউর গালে একটা চুমু খেয়ে সেখান থেকে চলে যায়। ইউরও এইসব কিছু ভালো লাগছিল কারণ শিনলিকে এখানে দেখতে খুব কিউট লাগছে। এরপরে আমরা সইকে দেখতে পারি যে হেইয়াং এর সাথে শপিং করতে এসছে। তখন সই তাকে জিজ্ঞাসা করে, আপনি কি বিজি ছিলেন না যে আপনি আমার সাথে শপিং করতে চলে এলেন? তখন হেইয়াং বলে, আসলে আমার কোম্পানি এখন খুব সুন্দর চলছে, সেই কারণে কাজের প্রেশারও কম আছে। তার এই কথা শোনার পরে সইও একটু টেনশনে পড়ে যায়, কারণ এদিকে যদি তার কোম্পানি ভালো চলে অন্যদিকে শিয়ানের কোম্পানিও মন্দ চলবে। অন্যদিকে ওই শপিং মলে ইউ এবং শিনলিও এসেছিল। শিনলি তখন সইকে দেখতে পায় এবং সইকে অন্য একটা ছেলের সাথে দেখতে পেয়ে ভাবে, তাহলে আমার আঙ্কেলের কি হবে? তখনই সে সইয়ের কাছে যায়। অন্যদিকে ইউ ও হেইয়াং এর সাথে কাপল টেবিল ছেড়ে ফ্যামিলি টেবিলে বসে এবং তখনই সেখানে শিনলিরাও চলে আসে। শিনলি এবং ইউকে একসাথে হাত ধরে দেখতে পেয়ে সইও একটু অবাক হয় এবং শিনলি তার কাছে এসে জিজ্ঞাসা করে, তোমার সাথে অনেকদিন বসে খাওয়া হয় না, আমরা কি তোমাদের সাথে বসতে পারি? সই তার দিকে তাকিয়ে চুপ করে বসে থাকে। অন্যদিকে হেইয়াং তাদের বসতে বলে। শিনলি যখন সেখানে বসে, ইউ সেখানে গিয়ে বসে পড়ে এবং হেইয়াং সইকে যা খাবার সার্ভ করে সেইগুলো সমস্ত কিছু ছবি তুলে সে শিয়ানকে পাঠায় এবং হেইয়াং সইয়ের সাথে যা যা করছিল সমস্ত কিছু সে এসএমএস করে শিয়ানকে জানায়। এরপরে আমরা শিয়ানকে দেখি সেও তার এসএমএস গুলো পড়ছিল, কিন্তু তার এসএমএস এর কোনো রিপ্লাই দিচ্ছিল না। আর এখানেই আমাদের এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং এক্সপ্লেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। প্রতি একদিন ছেড়ে ঠিক সন্ধ্যে 6:30টায় আমাদের ভিডিও আসে। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।